আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে একটা ড্রেনের কাজ কিভাবে করতে হয় রাস্তার পাশে, বিশেষ করে ড্রেনের যখন অনেক বেশি হয় এবং হলো ড্রেনের কাজ করতে গেলে কি কি টেকনিক্যাল বিষয়গুলো নজর রাখতে হয়, এই টোটাল বিষয়টা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলেন আমরা আলোচনায় যাই। এটা হলো আমাদের এই রাস্তাটা হলো 40 ফিট। তো আমরা দুই পাশে ড্রেন করব। তো আমরা প্রথমে এক পাশে শুরু করছি। তো আমার চড়াটা ড্রেনের চড়াটা হলো যে 42 ইঞ্চি, আর ডেপথ হলো 5 ফিট। এখন ড্রেনের কাজ শুরু করার আগে আমাদের আগে দুটো বিষয় মাথা রাখতে হয়। সেটা হলো যে আমি যে রাস্তা কাজ করতেছি ওই রাস্তা দুই পাশে দিয়ে আমাকে বন্ধ করে দিতে হয়, যাতে কোনো গাড়ি মুভ করতে না পারে। কারণ গাড়ি মুভ করলে রাস্তা, যখন আমি মাটি কাটবো, রাস্তা স্লাইডিং হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমরা রাস্তা দুই পাশে দিয়ে বন্ধ করে দিছি। এরপরে হলো যে আমি যখন মাটি কাটতে যাব, আমার যে রিস্ক ফ্যাক্টরটা থাকে সেটা হলো যে মাটি স্লাইডিং হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আমরা প্রায় 6-7 ফিট মাটি কাটতেছি ড্রেনের জন্য, তো এই মাটি কাটার কারণে যাতে রাস্তা স্লাইডিং না করে, সেখানে সবচেয়ে ইফেক্টিভ হলো যে কোনো কিছু দিয়ে প্রোটেকশন দেওয়া। তো এই প্রোটেকশনটা সবচেয়ে ইফেক্টিভ হলো সিট ফাইল দেওয়া। কারণ হলো এখানে শুধু বালি, যখন মাটি কাটে শুধু বালু সরে না, সাথে পানিও আসে। এই জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সিট ফাইল দেওয়া। কিন্তু সিট ফাইলের কস্ট বেশি হওয়ায় আমরা সিট ফাইল দিয়ে না গিয়ে আমরা নর্মাল ফেলা সেটিং এর দিকে চলে গেছি। তো আমি এই ফেলা সেটিং যেটা মাটি কাটার সময় যেটা করতেছি সেটা হলো বাঁশ আর হলো ডাম শিট দিয়ে। তো আপনাদের এখন দেখাচ্ছি, দেখেন এটা মোটামুটি একটা মাটি কাটা কাজ চলতেছে। ওইখানে পায় আপনার হলো যে ফেলা সেটিং আমরা করতেছি, এদিকে এক্সকাভেটর চলতেছে। আমরা 2-3 ফিট মাটি কাটার পরে প্রথমে আমরা যেটা করছি যে সারফেসে 3 ফিট মাটি কেটে ফেলছি, যাতে স্লাইডিংটা কম হয়। পরে যখন আমরা গভীর ডেপথে যাচ্ছি তখন সাথে সাথে আমরা বাঁশ দিচ্ছি, এবং বাঁশের সাথে সাথে হলো যে আমরা ফেলা সেটিং এর যে ম্যাটেরিয়ালস ডাম শিট দিয়ে দিচ্ছে। এবং হলো যে এই বাঁশগুলা নর্মালি যেহেতু বালুর কারণে বেশি আসলে নিচের দিকে যায় না, যার কারণে আমরা হয়তো 4-5 ফিট নিচের দিকে মাটির দিকে যায়, কিন্তু 6-7 ফিট মাটি স্লাইডিং ধরে রাখার জন্য ওই অতটুকু ডেপথ বাঁশ গেলে এটা কভার করতে পারে না। যার কারণে আমরা বাঁশগুলাকে অপোজিট সাইডে আমরা টান বোল্টের মাধ্যমে টানা দিয়ে রাখছি। এই যে দেখেন টান বোল্ট দিয়ে রাখছি, 2-3টা বাঁশ পরে আমরা এই টান বোল্ট গুলো দিয়ে রাখছি। এবং হলো যে বাঁশগুলা যখন আমরা দিছি, এই বাঁশগুলা স্পেসিফিক আমরা দিছি 1.5 ফিট পর। কারণ এর চেয়ে বেশি দিলে আমার হলো মাঝখান দিয়ে শিপ ফাইল সহ বালু আসার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমরা হলো যে ফেলাসারিংটা 3 ফিট পর 1.5 ফিট পর বাঁশগুলো দিয়েছি, এবং সাথে একটা ক্রস ব্রেসিং দিয়ে দিছি। ওই ক্রস ব্রেসিং এর সাথে আমরা হলো টানাটা যে টান বল দিয়ে আমরা রড দিয়ে অপোজিট সাইডে টান দিয়েছি, একটা টানা সিস্টেম রাখি। এই যে দেখেন এখানে আমরা মাটি কাটতেছি, মাটির সাথে পানিও আসতেছে। এই জায়গায় একটু কম আসতেছে, বাট আমরা এর আগে করার সময় পানির সাথে মাটিও প্রচুর পরিমাণে, মাটির সাথে বালি এবং হলো পানিও প্রচুর পরিমাণে আসতেছিল। যার কারণে আমরা এই আপনার বাঁশ দিয়ে এরপর আমরা ড্রাম শিট দিয়ে দিছি। এখন ড্রাম শিট এই জায়গার মধ্যে পানি নর্মালি একটু কম, বাট ওইদিকে যথেষ্ট পরিমাণে পানি আসতেছিল। তো দেখেন আমরা প্রথমে যেটা কাজ করছি সেটা হলো যে প্রথমে আমরা শিট পাইল দিয়ে দিছি, এরপরে আমরা হলো যে বাঁশ দিচ্ছি। কারণ বাঁশ দেওয়ার পরে শিট পাইলটা আসলে ঢুকানো খুব কষ্ট হয়ে যায়, যার কারণে আমরা প্রথমে শিট পাইল দিচ্ছি, এরপরে শিট পাইল না, সরি আমি বারবার শিট পাইল বলতেছি, সেটা হলো ড্রাম শিট দিচ্ছি, এরপরে আমরা বাঁশটা দিচ্ছি। তো আমরা এখন যে ডেপথে আছে সেই ডেপথে পর্যন্ত আমরা যাব। বেসিক্যালি এই জায়গায় যেহেতু রোড ক্রসিং হচ্ছে, এই জায়গার মধ্যে নরমালি একটা বক্স কালভার্ট হবে। তো এই বক্স কালভার্ট করার জন্য আমরা দুই পাশে দিয়ে মাটি কাটবো, এবং দুই পাশে দিয়ে আমরা হলো যে ফেলা সেটিং করে কন্টিনিউ করবো। এটা হলো এই যে আমাদের ড্রেনটা দেখা যাচ্ছে। আমরা যখন মাটি কাটতেছি আমরা আসলে এক্সকাভেটর দিয়ে পুরো মাটিটা শেপলি কাটতে পারতেছি না, কারণ হলো এক্সকাভেটর দিয়ে কাটতে গেলে রাস্তা ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। তার কারণে আমরা মাটি এক্সকাভেটর দিয়ে কিছু অংশ মাটি কাটার পরে এরপর আমরা ম্যানুয়ালি লেবার দিয়ে মাটিটা কেটে নিচ্ছি এবং শেভিং করে নিচ্ছি। কারণ এক্সকাভেটর দিয়ে পুরোটা কাটতে গেলে আমার হলো রাস্তা স্লাইডিং হওয়ার সম্ভাবনা থাকে। তো মাটি কাটার পরে আমরা জায়গাটা ভালো মতো ড্রেসিং করে নিব। যদি দেখি মাটিটা অনেক স্টেবল, তখন হয়তো আমরা পলিথিন বিষয়ে বেশি কাজটা করে ফেলবো, নতুবা আমরা হয়তো সিসির কাজটা করে এরপরে বেসের কাজটা করব। তো অবশ্যই সিসি করার আগে আমরা পলিথিনটা লেইং করে দিই, নতুবা দেখা যাচ্ছে যে সিসির যে সিমেন্টের পানিটা সেটা দেখা যাচ্ছে যে আপনার মাটির সাথে মিক্স হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি সিসির কাজ না করি তাহলে আমরা ম্যাকাডাম করার পরে পলিথিনটা দিই, তারপরে আমরা হলো যে রডটা প্লেস করি, রডটা প্লেস করার পরে তারপর আমরা দিই। কিন্তু কেউ এই পলিথিন অনেকে দেয় না কষ্টের কারণে, কিন্তু পলিথিন দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। নতুবা ঢালাই যে সিমেন্টের পানিটা ওটা ঠিক মতো থাকে না, কারণ এতে কি হয়, ডালাইয়ের যে ওয়ার্কেবিলিটির স্ট্রেংথটা ভালো হয় না। এই জন্য অবশ্যই আপনারা ডালাই নিচে পলিথিন দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমাদের এখানে আসলে মাটি কাটার পরে বেশিক্ষণ স্টপ থাকা যায় না, মাটি কাটার পরে আমাদের সাথে সাথে বেসের কাজটা করতে হয়। তো বেস করার আগে আমরা যেটা করি যে কোনো জায়গায় যদি মাটি খুব লুজ হয় তখন ওই জায়গার মধ্যে আমরা পিসিসির কাজটা করে নিই। আর পিসি যদি দেখি মাটিটা একটু স্টেবল থাকে বা শক্ত থাকে, তখন ওই জায়গার মধ্যে আমরা ম্যাকাডাম করে পলিথিনটা দিয়ে আমরা বেসের ডালাইটা কন্টিনিউ করি।
তো বেসের ডালাই যেহেতু বেশিক্ষণ মাটি কাটার পর বেশিক্ষণ রাখতে হয় না, এই জন্য আমরা আগে থেকে রড বানিয়ে রাখছি আমাদের অ্যাজ পার ডিজাইন অনুসারে। আমাদের এখানে যে মেইন রডটা আছে 12 মিলি, 12 মিলি রডটা আছে আমাদের হলো 4 ইঞ্চি পর পর, আর বাইন্ডারটা আছে 6 ইঞ্চি পর পর। তো আমরা প্রতি 12 ফিট করে করে আমরা বেসের রডটা আগে থেকে বানিয়ে রাখি, তাহলে যাতে মাটি কাটার সাথে সাথে আমরা এই বেসের রডটা বসে আমরা বেসের কাজটা শুরু করতে পারি। তো এই যে হলো আমাদের রডের স্পেসিং, এই যে দেখেন একটা রড থেকে একটা রডের স্পেসিং আছে 4 ইঞ্চি, আর আমাদের যে বান্ডার গুলো আছে 6 ইঞ্চি পর পর। এখানে কিছু বান্ডার শর্ট আছে, আমরা পরে যখন ওখানে নিয়ে যাব ওয়েট বেশি হয়ে যাবে, ওই জন্য আমরা যখন প্লেস করবো, প্লেস করার পরে আমরা বাকি রডটা আমরা বান্ডারটা বেঁধে নিব। এখানে একটা বিষয় দেখেন, আমাদের মাটি কাটার পরে আমরা বেসের রড বেসের ডালাই অলরেডি কমপ্লিট করে ফেলছি। এখানকার হলো যে আমাদের এটা আসলে বেসিক্যালি হচ্ছে হলো বক্স কালভার্ট, মানে এদিকে একটা রোড আছে, এদিকে একটা রোড, দুই রোডের জয়েন্টে আমরা একটা বক্স কালভার্ট করতেছি। এখানে রড দিছি 2 জালি হলো 12 মিলি রড, 12 মিলি রড এবং স্পেসিং হলো 3 ইঞ্চি পর পর। তো এখানে আমাদের উপরে স্ল্যাব হয়ে যাবে। আমরা গতকাল একটা বেস ডালাই দিয়ে দিয়েছি, বেস ডালাই দেওয়ার পরে এখন আমরা ওয়ালের প্রিপারেশন নিচ্ছি, আমরা ওয়ালটা ডালাই দিব। এদিকে যেহেতু একটা রোড ড্রেন কন্টিনিউ হবে, ওই ড্রেন কন্টিনিউ হওয়ার জন্য আমরা অলরেডি ড্রেনের জন্য একটা এক্সটেন্ড পজিশন রেখেছি, মুখটা রেখে দিয়েছি যাতে ওইদিকে আমরা ড্রেন কন্টিনিউ করতে পারি। আর এখানে আমাদের একটা যে বক্স কালভার্ট হবে এই জায়গার মধ্যে দেখেন, এই জায়গাতে আমাদের মাটিটা যথেষ্ট স্টেবল ছিল, যার কারণে এখানে আমাদের আসলে সিসি করা লাগে নাই। তো এই জায়গাতে জাস্ট আমরা হলো নিচে ম্যাকাডাম করে আমরা পলিথিন নেইং করে দিয়ে আমরা বেসি ডালাটা কন্টিনিউ করছি। আমরা যে অংশটুকুতে ড্রেন কমপ্লিট করছি সেই জায়গার মধ্যে ড্রেনের দুই পাশে ওয়াল 6 ইঞ্চি পর পর আছে, বাট কিন্তু ড্রেনের ওয়ালটা যাতে থাকে মানে স্টেবল রাখার জন্য দুদিকে যেহেতু মাটির যথেষ্ট প্রেসার আছে, ওই জন্য আমরা 10 ফিট অন্তর অন্তর কিছু স্ল্যাব দিয়ে দিচ্ছি সাথে সাথে। কারণ এই স্ল্যাব গুলো না দিলে দেখা যাচ্ছে যে এই যে ওয়ালটা দুই পাশে ড্রেনের ওয়ালটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমরা প্রতি 10 ফিট পর পর আমরা স্ল্যাব দিয়ে দিছি। আর স্ল্যাব গুলো সাইজ হলো 4 ফিট বাই, আর আউটওয়ার্ড হলো 42 ইঞ্চি, আর থিকনেস হলো 6 ইঞ্চি। এই জায়গাতে ড্রেনের কাজ করতে গেলে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে আমাদের লেভেলটা একটু মাথা রাখতে হয়, বারবার লেভেল নিতে হয়। আর একটা হলো যে অ্যালাইনমেন্টটা অনেক দূর থেকে নিতে হয় যাতে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে, নতুবা দেখা যাচ্ছে রাস্তার দিকে সরে আসার সম্ভাবনা থাকে, অথবা দেখা যাচ্ছে প্লটের দিকে বা আশেপাশে বাড়ির দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এখানে অ্যালাইনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ।